একটা কলমের আঁচড়ে চাকরিহারা হলেন প্রায় 26,000 মানুষ। সেই 26,000 মানুষের যে কি দোষ সেটাই এখনও অবধি যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির বিচার করবে সেই সরকার বা সুপ্রিম কোর্ট কেউই ঠিক করে বলছে না। পথে বসছেন শিক্ষকরা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা, এবং তাদের পথ ছাড়া আর কোথাও যাওয়ার নেই। চাকরিহারা শিক্ষকরা শিয়ালদা থেকে ধর্মতলা অবধি একটা মিছিলে সামিল হয়েছেন। সেই মিছিলে জনতা স্পিক্সের পক্ষ থেকে আমরা এসেছি। এসএসসিকে যোগ্য লিস্ট দিতেই হবে, এসএসসিকে মিরর ইমেজ দিতেই হবে, এসএসসিকে যোগ্য লিস্ট দিতেই হবে। এখানে কি কোথাও বিচার বিভাগ যে একটা সাধারণ নীতি মেনে চলে যে কাউকে দোষী না খুঁজে পাওয়া গেলেও চলবে, কিন্তু নির্দোষ কেউ যেন শাস্তি না পায়, এই সাধারণ নীতিটাই লঙ্ঘন হচ্ছে না? 100% চিফ জাস্টিস চন্দ্রচূড় থাকার সময় তিনি বলেছিলেন কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করা যায়, তার মডালিটিসটা আদালত ঠিক করে দেবে। তিনি চলে যাওয়ার পরে সেই জায়গাটার হলো না। সুপার নিউমারারির পোস্টে রাজ্য সরকারকে ছাড় দিয়ে দেওয়া হলো, আর তার আগের দিন ঠিক উল্টোটা করা হলো। দয়া করুন মহামান্য বিচারপতি, এই দেশের সংবিধান বলে না যে একজন যিনি দোষ করেনি সেও শাস্তি পেয়ে যাবে। আপনি তো ক্যাবিনেট বাঁচিয়ে নিলেন আর যোগ্যদের বলি দিলেন। আর মহামান্য বিচারপতি, আপনি কোন অনুমানের ভিত্তিতে এই রায়টা দিলেন? আপনি তো মহামান্য বিচারপতি, আপনি পারতেন না একটা কমিটি করে দিয়ে সেগ্রিগেশনটা সঠিকভাবে করতে? আপনি কেন করলেন না? চোরেদেরকে আপনি দায়িত্ব দিয়েছিলেন ভাগ করার, কেন দিলেন চোরেদেরকে দায়িত্ব? টেন্টেড আনটেন্টেড সবাইকে সিবিআই ডাকুক, এক এক করে এতজন 26,000 ক্যান্ডিডেটকে এক এক করে ইন্ডিভিজুয়ালি আপনি যাচাই করুন আমাদের নথি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা খুব একটা কঠিন বিষয় নয়। যে সুপার নিউমারারি পোস্ট আসলে ক্যাবিনেট মিনিস্টারদের দুর্নীতি জড়িয়ে ছিল সেটাতে বেঁচে গেল, আর আমাদেরটা ক্যান্সেল করলো। সরকার ধুয়ে পরিষ্কার হয়ে গেল। জানি না এর মধ্যে আর কি কি রাজনৈতিক গভীরতা, রাজনৈতিক বিশ্বাস, হয়তো সিভিক টিচার নিয়োগ হবে। সেটাই তো আমরা রাস্তায় নেমে গেছি, আমাদের আর হারানোর কিছু নেই, আমাদের জীবন শেষ। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার, রাজ্যের শিক্ষামন্ত্রীকে ধিক্কার, স্কুল সার্ভিস কমিশনকে ধিক্কার, সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার। তার পুলিশ গতকাল নিরস্ত্র শিক্ষক শিক্ষিকা যারা অসহায় চাকরি হারিয়েছে তার পরিবার নিয়ে তারা চিন্তিত, তাদের পেটে লাথি মারানো হচ্ছে। তার প্রতিবাদে আজকে যারা চাকরি খুইয়েছে শুধু তারা নয়, আমরা এখানে যারা চাকরি করছি শিক্ষক বলে মনে করি, সমাজের শিক্ষিত সমাজ, আমাদের বিবেকের টানে আমরা আজকে এসেছি। একজন চাকরিহারা না হয়েও আপনি মিছিলে যোগ দিয়েছেন, কি দাবি নিয়ে? সমাজের যে অবক্ষয় শুরু হয়েছে এর বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষ যদি পথে না নামি তবে আরো বড় অবক্ষয়ের দিকে সমাজ এগিয়ে যাবে। বারবারই বলা হচ্ছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। কোনোদিন আমরা ভাবিনি, আমরা সবসময় এটাই চেয়েছি যে আমরা ক্লাসরুমে বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করব, কিন্তু আজকের এই সরকার, আজকের এই সিস্টেম আমাদেরকে আজকে এই রোদে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদে আমরা আজকে করতে বাধ্য হচ্ছি। সরকার বা কমিশন অবিলম্বে যেন মিরর ইমেজ প্রকাশ করে, এটাই আমাদের একমাত্র দাবি। সেটা তো আমাদের দোষ নয়, তারা মিরর ইমেজ রাখবে না পুড়িয়ে দেবে না অযোগ্যদের টাকা দিয়ে চাকরি দেবে, সে দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ হচ্ছে ভালো করে পড়াশুনো করে চাকরি পাওয়া, সেটা আমরা করেছি, কিন্তু আজ আমাদের পথে নামতে হয়েছে। আজকে রুজি রুটির টানে আমরা আজকে অসহায় বুভুক্ষু প্রাণীতে পরিণত হয়েছি। এই যে টেন্টেড আর আনটেন্টেড সেটা তো ক্লিয়ারলি রায়ে লেখা আছে, এইটা জানা যাওয়ার কথা এই মিরর ইমেজ দিয়ে ওএমআর সিটের। তার মানে কি ওএমআর এর মিরর সিট রয়েছে, যেটার ভিত্তিতে আমরা দেখলাম পাসও দেওয়া হলো নেতাজি ইন্ডোরের মিটিং এর দিন। তাহলে তো ওএমআর এর মিরর ইমেজ ওনাদের কাছে রয়েছে, কিন্তু সেটা প্রকাশ করা হচ্ছে না কেন, কি ব্যাপার? ওএমআর এর মিরর ইমেজ নেই, এটা এসএসসি বলেছে। আসল সত্য তারা জানে আছে কি নেই। সিবিআই ইনভেস্টিগেশন করেছে, তারা লিখেছে পাওয়া যায়নি, লেখেনি যে নেই। এসএসসি চোর, হ্যাঁ সত্যি এসএসসি চোর, সরকার চোর, তারা আমাদের চাকরি নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে। এই অপদার্থতার দায় কেউ এড়িয়ে যেতে পারে না, কিন্তু সিবিআই রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা কেন ইমপ্লিমেন্ট করা গেল না? সিবিআই তার মানে সঠিক রিপোর্ট দেয়নি, আদালত কেন গভীরে গিয়ে বিষয়টা বিশ্লেষণ করতে পারলো না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিরোধী পক্ষ এবং সুপ্রিম কোর্ট আমাদের চাকরি খেয়েছে, ওনাদের সমস্ত চুরি প্রমাণিত। রাজ্য সরকার যদি ওই নথিগুলোকে লুকিয়ে রাখে, আজও লুকিয়ে রাখা হয়েছে, আজও তারা চাইলে সেগ্রিগেট করতে পারে, কিন্তু তারা সেগ্রিগেশন করছে না কেন? অন্যান্য নানা রকম ভাষা তথ্য প্রতিশ্রুতি এগুলো দিয়ে চলেছে। কালকের থেকে আমাদের ডিআই অফিস অভিযান হয়েছে, তারপরে হঠাৎ করে সন্ধ্যের মধ্যে স্যালারি সাবমিশন পোর্টাল সেটা খুলে গেছে। আলটিমেটলি এটা কোর্টের ভার্ডিক্টের এগেনস্টে যাবে। ভবিষ্যতে হয়তো কোর্টের কাছে এরকমও কথা শুনতে হবে যে আপনারা যে স্যালারিটা এরপর থেকে ড্র করেছেন সেই স্যালারি
গাড়িটা আপনাদের প্রাপ্য নয়, এটা অন্য মানুষের করের টাকা, আপনারা ফেরত দিন। হয়তো এটার জন্য আমাদের চোরের দায়ও নিতে হবে, কিন্তু আমরা তার মধ্যে ঢুকতে চাইনি। আপনাদের সাথে সাথে অনেক ছাত্রছাত্রীরও তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। আমাদের মুখে আর কোনো ভাষা নেই, কি বলবো আমরা জানি না। মুখ্যমন্ত্রী এবং এই সরকারকে এইভাবে সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য কৈফিয়ত দিতেই হবে। প্রাথমিক শিক্ষা আমরা দিই, ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি শিক্ষা আমরা দিই। আজকে সমাজের কেউ অস্বীকার করতে পারবে না যে আমাদের সাহায্য ছাড়া সে আজকে তার রুটি রুজি করে বেড়াচ্ছে। যে পুলিশ আমাদের মেরেছে, সেই পুলিশকেও প্রাথমিক শিক্ষা আমরা দিয়েছি। এইটা সমাজ যেন ভুলে না যায়, এর ক্ষতির মাসুল অন্যভাবে দেবে। শিক্ষক পেটানো পুলিশ তুমি ধিক্কার, শিক্ষক পেটানো পুলিশ তুমি ধিক্কার, কলকাতা পুলিশ ধিক্কার। ফেসবুক খুললেই দেখছি যে অনেকেই অযোগ্য ছিলেন, এরকম নানা কথা উড়ে আসছে। সম্মানটা কোথায়? এত বছর এত পড়াশোনা করার পর এই যে একটা অবস্থা হলো, চাকরি চুরি করেছে, এটাই তো বলবে সবাই, তাই না? খুবই অসম্মানজনক একটা পরিস্থিতির মধ্যে আছি। ইনফ্যাক্ট স্কুল তো আছেই, তার সঙ্গে যে সমাজ যাকে নিয়ে আমরা চলছি সেখানেও আমাদের মাথা হেঁট হয়েই চলতে হচ্ছে, কারণ কেউ তো সেটা বুঝবে না যে আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই। যারা আনটেন্টেড তাদেরকে এরকম শুনতে হচ্ছে যে তাদের মধ্যেও যোগ্য অযোগ্য মিশে আছে। আনটেন্টেডদেরও টেন্টেডদের মতোই ট্রিট করা হলো কেন? মানে যেখানে সন্দেহ রয়েছে যে তারা দোষী কিনা। কি দোষ করলাম, কি দোষে আমার? শুধু সন্দেহের বসা কিনা হতে পারে। মুখ্যমন্ত্রী কেন এই বিষয়টাকে করছে না? যারা ঘুষ নিয়েছে তারা সাধারণত জেলের বাইরে কেন? চাকরিটা চলে গেলে আমার লোন এক্ষুনি SBI ব্যাংক এসে আমার বাড়িটা দখল করবে। আমি জানি না আমরা সাধারণ মানুষ এই উচ্চ আসনে যারা আসীন তাদের মস্তিষ্ক কোন ধারায় প্রবাহিত হচ্ছে। আমি একজন আইনজীবী, তো শিক্ষক মানে বাবা মার পরে যদি কেউ থাকে আমরা শিক্ষকদের সম্মান করি। আজকে সেই শিক্ষকদেরকে এভাবে মারা হয়েছে। আগে শিক্ষকদের সবাই অন্ত রাস্তায় যেতে যেতেও জুতো খুলে প্রণাম করতো, আর এখন সেই জুতো দিয়ে শিক্ষকদেরকে মারা হচ্ছে, পেটে লাথি মারা হচ্ছে। এত লজ্জাজনক ঘটনা বাংলার জগতে কালো দিন। এই সেই বিদ্যাসাগরের বাংলা, আমাদের সেটা সন্দেহ হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য। এটা কি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা? এটা কি ক্ষুদিরাম বসুর বাংলা? এটা কি মাস্টারদা সূর্য সেনের বাংলা? আমরা সেই ভগৎ সিংয়ের বাচ্চা, আমরা সূর্য সিংয়ের বাচ্চা, আমরা ক্ষুদিরামের বাচ্চা। সেই পথ ধরুন, একদিন শেষ হবে, শেষ হবে, শেষ চাই। আমি চাই আপনাদের সাথে একদের সাথে সাথী হয়েছি, আপনাদের সঙ্গে যেন আমি পথেই যেন আমি মরতে পারি, আপনাদের পথে থাকতে পারি, এটাই আপনাদের কাছে আমার বাসনা। আপনারা আমাকে জায়গা দিন। পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেম অবশ্যই ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েকটা স্কুল যেখানে দেখা যাচ্ছে আর একজন মোটে পার্মানেন্ট টিচার আছে এবং 8 জন 2016 সালে নিয়োগ হয়েছিল, তারা কিন্তু সবাই এখন চাকরিহারা, যার ফলে সেই স্কুলে আর একজন মাত্র টিচার বেঁচে আছে। তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থা কীভাবে চলবে? বিশেষ করে গ্রামের দিকের স্কুলগুলো শিক্ষা ব্যবস্থা যেমন ভেঙে পড়বে, তেমনি আমাদেরও পরিবারটাও কিন্তু ভেঙে পড়ছে। আমাদের একজনের আয়ে আরও 5 জন লাইভলিড করে, আমাদের সঙ্গে আরও 5 জন তারাও কিন্তু মৃত্যুমুখে পতিত। যারা 2 বছর ধরে রাস্তায় পড়ে আছে, রিক্রুটমেন্ট প্রসেস ভিসিয়েটেড হয়েছে বলে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, তাদের চাকরিটারও ব্যবস্থা সরকার করুক। দীর্ঘ 10 বছরে কটা SSC হয়েছে, কজন রিক্রুটমেন্ট পেয়েছে? প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা বিএড করছে। আজকের দিনে বিএড কলেজে বিএড করার লোক নেই, বিএড পড়ছেন না, কারণ তারা হতাশ হয়ে যাচ্ছে বর্তমান শিক্ষিত সমাজ যে আগামী দিনে চাকরির জায়গায় নেই। এডুকেশন কিভাবে চলবে সেই ব্যবস্থাটা আমরা লাস্ট রিক্রুটেড 2016, আজকে 2026 হতে চলেছে। 10 বছরের ওপর টিচার নিয়োগ হয়নি। বিগত বছরগুলোতে প্রচুর টিচার রিটায়ার্ড হয়েছেন, সেই পোস্টগুলো ব্ল্যাঙ্ক। প্রতি বছর SSC ফেয়ার ভাবে SSC নিয়োগ করা হোক, শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেওয়া হোক। যারা বলছেন পরীক্ষা আবার বসতে হবে, তারাও একবার পরীক্ষা দিয়ে দেখুক যে তারা আগের সেই মূল্যায়নটা, সেই একই মূল্যায়ন তাদের প্রতি হয় কিনা। কারণ পরিস্থিতি একরকম থাকে না। যেমন আমার 9.5 মাসের একটা বাচ্চা আছে, আমার বৃদ্ধ মা অসুস্থ, এখন আমি তাদেরকে পরিচালনা করব না আমি এখন বই নিয়ে বসে থাকবো? তাহলে তাদেরটা চলবে কি করে? এখন যাওয়া মানে সুপ্রিম কোর্টকে অবমাননা করা। এখন দিদি বলছেন যেতে, কিন্তু ওটা আইনত নিয়মের মধ্যে পড়ে না। আমার প্রশ্ন হচ্ছে, আমি 100 কিলোমিটার দূরের স্কুলে চাকরি করি, ভলেন্টারি সার্ভিস যদি করব, আমি আমার নিজের জায়গায় করব। আমার বাড়ির আশপাশে অনেক মানুষ আছে যাদের সেই সেবাটা দেওয়া দরকার। আজকে পুরোপুরি অন্ধকারে, তখন মানসিক অবস্থা কি হয় সেটা যার মানে এই আমাদের মতো যোগ্য ক্যান্ডিডেটরাই অনুভব করতে পারে। জল সেটা জল, দুধ সেটা দুধ। যে মিরর ইমেজ দেওয়া মানে তার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে কারা যোগ্য কারা অযোগ্য। যেটা সত্যি সেটা আপনি সাধারণ মানুষ হলেও আপনাকেও বুঝে নিতে হবে। উনি আমাদের সঠিক কোনো রাস্তা, লিখিত কোনো অর্ডার কিন্তু দেননি, যেটা অনুযায়ী আমরা চলতে পারবো। তাই আমাদের কাছে কোনো রাস্তা নেই, আমরা দিশাহারা। তাই জন্য আলটিমেটলি রাজপথ ছাড়া আমাদের কোনো গতি নেই। আজকে তাদের ভবিষ্যৎ কি, তাদের পরিবারের ভবিষ্যৎ কি, স্কুলগুলোর ভবিষ্যৎ কি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি, এবং যে বেকার যুবক যুবতীরা আগামী দিনে বাঁচার স্বপ্ন দেখে তাদেরই বা ভবিষ্যৎ কি, যদি
এভাবে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়ার পরেও রাজনীতির জন্য বলি হতে হয়, চাকরি যেতে হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা এসএসসি ভবনের সামনে তাদের অনশন কর্মসূচি শুরু করেছেন। তাদের সমর্থনে জড়ো হচ্ছেন সারা বাংলার প্রচুর সাধারণ প্রতিবাদী মানুষ। অবিলম্বে ওয়েবসাইটের যোগ্যতার লিস্ট প্রকাশ করতে হবে। অবিলম্বে সংবাদপত্রের যোগ্যতার লিস্ট প্রকাশ করতে হবে। যোগ্য অযোগ্য পৃথক করতেই হবে।